যত চাই দূরে যেতে মন চাই ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। আলো ছায়া ছিল যদি নিচে বৃষ্টি কেন তা। মৃত্যুর ঠিক আগে সহশিল্পী ছন্দাকে কেঁদে কেঁদে এমন কি বলেছিলেন অভিনেতা শামস সুমন, যা শুনলে যে কোনো মানুষের চোখের পানি চলে আসবে। ওর ভিতরে তো একটা কষ্ট ছিল, খুব ছিল, যে মিডিয়াটা কেমন অন্যরকম হয়ে গেল রে বন্ধু, আমাদেরকে বোধহয় আর দরকার হয় না। এক সময়ের দাপুটে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতাকে কেন তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন? পরিবার তো দেশের বাইরে থাকেন, উনি একা একা এখানে থাকতেন। জীবনের শেষ দিনগুলোতে কেন তাকে এক মুঠো ভাতের জন্য মানুষের কাছে হাত পাততে হতো? আজ আমরা জানব এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেতার জীবনের সবচেয়ে করুণ এবং অন্ধকার অধ্যায়ের আসল সত্যিটা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন সম্প্রতি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু তার মৃত্যুর পর বেরিয়ে আসছে তার জীবনের চরম কষ্টের এক অজানা ইতিহাস। যিনি একসময় ছোট এবং বড় পর্দায় দাপটের সাথে কাজ করেছেন, জীবনের শেষ দিনগুলোতে সেই মানুষটাকেই তীব্র অর্থকষ্টে ভুগতে হয়েছে। জানা গেছে পারিবারিক নানা কলহ এবং অশান্তির কারণে শামস সুমনকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। স্ত্রী এবং সন্তানরা তাকে একা ফেলে দূরে চলে গিয়েছিলেন, যার কারণে জীবনের শেষ সময়গুলোতে তাকে এক চরম নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছে। শারীরিক অসুস্থতা তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় অসুখ হয়ে দাঁড়িয়েছিল এই একাকিত্ব এবং অর্থকষ্ট। একসময় যাকে সবাই সমীহ করে চলত, শেষ জীবনে তাকে চিকিৎসার খরচ এবং দুবেলা খাওয়ার জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়েছিল। সহশিল্পী শাহরিয়ার নাজিম জয় তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, জীবনের শেষ দিকে শামস সুমন শুধু হতাশা আর মন কষ্টের কথাই বলতেন। তবে শুধু জয়ই নন, মৃত্যুর আগে আর এক কাছের সহশিল্পী ছন্দার সাথেও কথা বলেছিলেন শামস সুমন। তো আর কথা না বাড়িয়ে চলুন মৃত্যুর আগে শামস সুমন কেঁদে কেঁদে ছন্দাকে ঠিক কি বলেছিলেন, এবার সেটাই ছন্দার মুখ থেকে শুনে নেওয়া যাক। ও বলতো যে মিডিয়া তো আসলে আগের মতো নেই, অন্য একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাটাতে আমাদেরকে হয়তো ডাকছে না, মানে ও বলতো যে আমাকে হয়তো ডাকছে না বা আমার কথা বলছে না, কিন্তু ভেতরে তো একটা ক্ষুধা কাজ করে রে ছন্দা, যেহেতু সারা জীবন এই কাজটাই করেছি, এখন করতে পারছি না বা করা হচ্ছে না, ভেতরে ওই ক্ষুধাটা তো সবসময় আছে। তো সেই ক্ষোভটা হয়তো মনের ভিতরে তার রয়েই গেল, চলেই গেল সুমন ভাই। শামস সুমন আমাদের এত প্রিয় মানুষ ছিল, এত প্রিয়, এবং মানুষ হিসাবে শামস সুমন এত ভালো মানুষ ছিল। শিল্পী তো বটেই, মানুষ হিসেবে অনেক ভালো ছিল, যে কারণে তাকে এই ইন্ডাস্ট্রির সবাই বয়স্ক যারা তাকে খুব স্নেহ করতো এবং যারা ছোট তারা তাদেরকে সম্মান করতো, তাকে সম্মান করতো। তার এর বাইরেও তার সাংগঠনিক যে ক্যাপাসিটি ছিল, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে তার নীরব অবদান আছে। সে এই মিডিয়া নিয়ে রিসার্চ করত, অ্যানালাইসিস করত এবং খুব নিঃস্বার্থভাবে এই কাজগুলো সে করত। আর আমার তো চ্যানেল আইতে যাওয়া আসা প্রতিনিয়তই, তো যতবারই দেখা হয়েছে ওর যে হাসি, এবং হাসিটা মানে এত প্রাণ খোলা হাসি ছিল। ভাই কেমন আছেন, ভাই চলেন একটু পাশে বসে গল্প করি, এবং ও খুব গল্প করতে, আড্ডা দিতে খুব পছন্দ করত। আমরা এখানে এসে দুপুরবেলা আসলেই এক টেবিলে বসে খেতাম, কত মজার মজার গল্প সে করতো। কিন্তু মানুষ হিসেবে কিন্তু ভেতরে ভেতরে সব ইন্ট্রোভার্ট ছিল। তাকে দেখে উপর থেকে বোঝার উপায় নেই যে মানুষের ভেতরে এত ডিপ্রেশন আছে, এত এত এটা বোঝার উপায় নেই, কেউ বুঝতেও পারবে না। তো এই মানুষগুলোর সমস্যা হচ্ছে কি যে, এবং সে নিজেকে নিজের জন্য কতটুকু সময় দিয়েছে, নিজের ব্যাপারে কতটুকু কেয়ার করত, সেটা আসলে আমরা বাইরে থেকে বুঝে উঠতে পারিনি। ভীষণ প্রচার বললাম তো, এবং বাই নেচার সে ইন্ট্রোভার্ট, কিন্তু আমরা বুঝতাম যে, আমরা দেখতাম যে সে খুব এক্সট্রোভার্ট। তো সুমন আসলে এমনই একজন মানুষ, এই চোখের সামনে সুমনের লাশ বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে মনে হচ্ছে বোধ হয় না কালকে রাত্রে থেকে একই অবস্থা। তো আল্লাহ ইচ্ছায় নিয়ে গেছেন, এখানে তো কারোর হাত নেই। আল্লাহর কাছে দোয়া করি সুমন যেন ভালো থাকে, যেখানে থাকে ভালো থাকে, এটাই সবাই। অনেক সময় এমন এমন নিউজ করেন যেটা শিল্পীরা খুব আহত হয়। এখান থেকে আপনারও তো মানুষ,
আপনাদেরই ভাই বন্ধু আমরা, এমন কোনো নিউজ কখনো করে না যেটাতে আঘাত পাই, এটা খেয়াল রাখবেন। সবকিছু মিলিত ভাবে এখন তো আমার মিডিয়ার অবস্থাই খারাপ, ফিল্মের অবস্থাও খারাপ। ফিল্মে আগে 1400-1500 সিনেমা হল ছিল, এখন 250। খেয়াল করেছেন এটা? আগে অনেকগুলো নাটক হতো, ঈদের সময় হুলস্থুল ছিল, এখন কেউ নাটকও দেখে না ওইভাবে। এখন সব যেতেছে, একটা রেভলিউশন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে। এখানে আসলে অনেক সময় কিছু করার নেই। এই দারুণের কথা বলতে হয়, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আল্লাপাক কোথায় কিভাবে রেখেছে জানি না, সব আল্লাপাক জানে। আর কখনো কেউ খুব কষ্টে চলে যাক, সেটা আসলে আমাদের কারো কাম্য না। কারণ আমরা সবাই মানুষ, সবাই পৃথিবীতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, তারপর চলে যাব। আপনারা যেহেতু এসছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, সুমন খুবই ভালো মানুষ, অনেস্ট উইটি একটা মানুষ ছিল। এই সুযোগে বলতে চাই, আপনারা, আমাদেরও বয়স হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। কখন চলে যায় জানি না। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আসলে ভালোবাসি ভাই আপনাদের, কারণ আপনাদের ভালোবাসায় আমি এখানে দাঁড়িয়ে আছি। সব কিছুর একটা রিফ্লেকশনস থাকে, আয়নার সামনে যেরকম দাঁড়ালে আয়না দেখা যায়, মানুষের ভালোবাসা না পেলে আমি জাহিদ হতাম না, ঠিক সেরকম আমিও আপনাদের প্রচণ্ড ভালোবাসি। সবাই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষ সুমন ভাইয়ের সাথে কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল আপনার? এটা স্পষ্ট খেয়াল নেই, তাও 2-3 মাস আগে, দেখা হয় না তো। উনি অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে। আমি জানতাম না, আমিও তো অসুস্থ ছিলাম, আসলে যোগাযোগ হয় না আমাদের। বলার মতো কিছু নাই আসলে, কারণ আমি শোনার পর থেকে বিশ্বাসই করতে পারছি না। কারণ ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল মাস 2 আগে হয়তো। তখনও মানে ও তো সবসময় একটা হাসি খুশি মানুষ, এত বন্ধু বৎসল, এত দিনের সহকর্মী, কত কত নাটক আমরা একসাথে করেছি। তারপরে ওর বউ আমার কলেজ ফ্রেন্ড। 2 মাস আগে যখন কথা বলছিলাম, তখনও তাকে কংগ্রেচুলেট করলাম, কারণ ওর ছেলেটা কিছুদিন পরে ডাক্তার হবে। বললাম, তুমি তো প্রাউড ফাদার, তোমার ছেলে ডাক্তার হবে, আর কি চাও সুমন ভাই জীবনে? বললো যে সব লিজার জন্য, ওর বউয়ের কথা বললো। বাট মানে ওর অসুস্থতাটা আসলে আমরা জানতেই পারিনি, আমি জানতে পারিনি, আমি কখনো ভাবিওনি। বা ও তো আসলে ভেতরে পোষণ করে রাখতো, তো সবকিছু প্রকাশ করতো না খুব একটা। তো আমি জানতামই না যে ও লাস্ট 4 দিন ধরে একটু মেন্টালি সিক ছিল বা বডিলি হয়তো সিক ছিল। মিডিয়ার হয়তো তেমন কোনো লস হবে না, কারণ মিডিয়া থেকে তো নিজেকে গুটিয়ে নিয়েছিল। ও চ্যানেল আইতে, রেডিও ভূমিতে চাকরি করছিল দীর্ঘদিন ধরে। তো আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, আমাদের বন্ধুকে হারিয়েছি, 3টা ছোট ছোট বাচ্চা তার বাবাকে হারিয়েছে। ও বলতো যে মিডিয়া তো আসলে আগের মতো নেই, অন্য একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাটাতে আমাদেরকে হয়তো ডাকছে না। মানে ও বলতো যে আমাকে হয়তো ডাকছে না বা আমার কথা বলছে না, কিন্তু ভেতরে তো একটা ক্ষুধা কাজ করে রে ছন্দা। যেহেতু সারা জীবন এই কাজটাই করেছি, এখন করতে পারছি না বা করা হচ্ছে না, ভেতরে ওই ক্ষুধাটা তো সবসময় আছে। তো সেই ক্ষোভটা হয়তো মনের ভিতরে তার রয়েই গেল, চলেই গেল সুমন ভাই। আই এম সরি, আমি আর কিছু বলতে পারছি না আসলে। কথা খুব যে হতো তা না, তবে একটা জিনিস যেটা আপনি বলেছেন যে কিছু অপূর্ণতা, হ্যাঁ, এটা রয়ে যায় মানুষের। দেখেন, একটা সময় হতো কি, বিটিভিতে যেমন বহুব্রীহি নাটক, রহিমার মাও একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাও কিন্তু মানুষকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করতো, হ্যাঁ, মানুষের মনে দাগ কাটতো। এখন সুমন ভাইয়ের মতো আর্টিস্টরা পৃথিবীর যে কোনো নাটক সিনেমা যাই বলেন না কেন, ক্যারেক্টার আর্টিস্ট তো থাকেই। আমাদের এখন নাটক বা এই ব্যাপারগুলো এখন একটু অন্য ধারায় চলছে, সেই কারণে হয়তোবা ওই ধরনের ক্যারেক্টারগুলোর কাজ হয়তোবা তেমন একটা নেই। কিন্তু আমি মনে করি যে এই ধরনের চরিত্রগুলো কিন্তু একটা নাটক বা মুভি যাই বলেন তাকে সমৃদ্ধ করে। একটা নাটক তো আপনি বাবা মা ছাড়া চিন্তা করতে পারবেন না, বা ভাই বোন থাকে, অনেক কিছুই থাকে, সেটা মিলে আমাদের নাটক হতো, সেটা মিলে আমরা নাটকগুলো এনজয় করতাম। অনেক ক্ষেত্রে এখন এই চরিত্রগুলো থাকে না, বা কী কারণে থাকে না এটা আমার ধারণা নাই। তবে আমরা কি এই ধরনের অভিনেতাদেরকে আমরা মিস করতে চাই না। এই যে আজকে এখানে একটু আগে বিদায় জানালাম, এই বিদায় কিন্তু শেষ বিদায়, আর কিন্তু দেখা কখনোই হবে না। আমি চাই যে আমাদের যদি বলেন যে আশাটা কি, যে নাটকটা নাটকের মতোই থাক, সেখানে চরিত্রগুলো থাক, যেখানে যাদের সামনে আমরা এত বছর কাজ করেছি, যারা নাটকের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে, সেই অভিনেতারা আমাদেরকে ভালো ভালো কাজ আরও উপহার দিক।
নাটকের কোনো চরিত্রই ফেলনা না। বহু কাজ করেছি, বহু। আর একটা ব্যাপার কি, যে কোনো কেউ যদি কখনো কোনো সমস্যা বা এরকম যদি কেউ কখনো মারা যান বা কোনো কিছু, যেই মানুষটা সবার আগে ফোন দিয়ে একটা জায়গায় এসে সব কিছু ঠিক করে ফেলছি, কোনো অসুবিধা নাই, এর সাথে যোগাযোগের সাথে, তিনি সুমন ভাই। এবং যার সাথে কোনো সংকোচ ছাড়া কথা বলা যেত, যে মানুষটা একটা কথা বলবো এটাকে উনি কোনো প্যাচ দিয়ে ধরবেন না, তিনি সুমন ভাই। তো কালকে যখন আমি এই ঘটনাটা শোনার পরে ইফতারের পরে যাচ্ছিলাম হাসপাতালে, অগণিত স্মৃতি মনে পড়ছিল যে সুমন ভাইয়ের সাথে। এবং এই যে আজকে ওনাকে দেখলাম শেষ, তখন মনে হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা শেষ থাকে, ফুল স্টপ থাকে। তো অনেক স্মৃতির ফুল স্টপ আজকে। পরিচয় তো সুমন ভাইয়ের সঙ্গে বহু বছর আগে থেকে, কিন্তু ঘনিষ্ঠতা হচ্ছে 2016 সাল থেকে আমার সংগঠন করতে এসে অ্যাক্টর সিকিউরিটি। এবং উনি এতটাই সাংগঠনিক এবং সংগঠন অন্তঃপ্রাণ ছিলেন, মানে আমরা সবসময় বলতাম আমরা কেউ থাকি না থাকি সুমন ভাইকে সংগঠনে থাকতেই হবে। মানে অ্যাক্টর সিকিউরিটির প্রথম কমিটি থেকে বর্তমান কমিটি একমাত্র সুমন ভাই একমাত্র ব্যক্তি যিনি প্রত্যেকটা কমিটিতে ছিলেন। এবং ওনার কন্ট্রিবিউশন মানে আনবিলিভেবল, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে আমরা যখন প্রচণ্ড হতাশ তখনও তিনি হো হো করে হাসতেন এবং আমাদেরকে হাসানোর চেষ্টা করতেন। এবং কত শত পরিকল্পনা, কত দিন, কত রাত, মানে এটি আসলে মানে এখনও আমার কাছে বিশ্বাস হচ্ছে না। আমাদের যে কোনো কলিগ মারা গেলে তার জন্য কী কী করতে হবে, কোথায় যেতে হবে, সমস্ত কিছু সুমন ভাই করতেন। আজকে এই প্রাঙ্গণে এখানে আজকে সুমন ভাইকে আমরা সেই জায়গায় বিদায় দিলাম, এটা মানে মানে এখনও আমার কাছে মানে আমি বিশ্বাস করতে চাই না আসলে যে সুমন ভাই নাই। মানে আমার কাছে মনে হয় যে হয়তো সুমন ভাই ওই কোনায় আছেন, ওই কোনায় আছেন, ওই কোনায় আছেন, কারোর হাতে কথা বলছেন, গল্প করছেন। না, উনি সবসময় নিজের বিষয়ে কখনোই ওভাবে প্রকাশ করতেন না। উনি সবসময়, বললাম তো যে আমরা প্রচণ্ড কোনো কারণে হতাশ, উনি সেখানে আমাদেরকে সাথে ফান করছেন, হেসে উড়িয়ে দিচ্ছেন, আমাদেরকে ইন্সপায়ার করছেন। তো আসলে একটা সময় পর অভিনেতারা আর আগের মতো ডাক পান না, এটি তো আসলে রিয়েলিটি, এটি একদমই স্বাভাবিক বিষয়। এটি নিয়ে আসলে আর আলাদা করে বলার কিছু নাই। আর মানে ব্যাপারটা কেমন, অভিনেতা যদি অভিনয় না করে, একজন সঙ্গীত শিল্পী যদি সঙ্গীত মানে গান না গায়, তাহলে তো আসলে মানে সে আসলে তা না। মানে সেটা হচ্ছে এরকম যে এই জন্য মানে দুঃখের গায়ে চুমকির পোশাক, এই জন্য গানের মানুষ, আত্মার মানুষ। আমি স্মৃতিচারণ আসলে আর কিছু করতে পারবো না। হঠাৎ এই সংবাদ হঠাৎ পেলাম। তবে আমার কেন যেন মনে হচ্ছিল উনি দীর্ঘদিন ধরে নিজের প্রতি ওনার অযত্ন ছিল, উনি যেন মরতেই চাচ্ছিলেন। আমার সাথে প্রতিদিনকার কথায় অর্থ খুঁজে পাই যে না, সে আসলে বাঁচতে চায় নাই। কেন চায় নাই, কি এত দুঃখ ছিল, কোন কষ্ট ছিল আমি জানি না। আমি হয়তো জানি, আমি জানলেও বলবো না, আমার ভালো লাগছে না। ওনার শুটিং তো ওইভাবে উনি করতেন না, উনি চাকরি করতেন। তো খবরটা মিথ্যা। উনি অসুস্থ ছিলেন অল্প, কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব ভেঙে পড়েছিলেন। না, কেন এত ভেঙে পড়েছিলেন, কেন হাল ছেড়ে দিয়েছিলেন আমি জানি না। আমাদের আশেপাশে আমরা যারা ছিলাম, আমাদের উচিত ছিল তাকে আরও মানসিকভাবে শক্ত হওয়ার জন্য আরও ইন্সপায়ার করা। হয়তো আমরাও সেটা করি নাই, আমাদের ব্যর্থতা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এছাড়া আর কি বলবো। অজস্র, ওনার সাথে আমার অজস্র অজস্র স্মৃতি, দেশে বিদেশে। আমি শর্টকাটে কোনো স্মৃতি বলতে পারবো না, আমার অনেক স্মৃতি আছে ওনার সাথে। প্রতিদিনই স্মৃতি ছিল। এখানে চ্যানেল আইতে তো আমিও কাজ করি, সেও কাজ করে, আমিও আসি, সেও আসে। সো প্রতিদিন আমরা একসাথে ইফতার করতাম, কথা বলতাম, মানে প্রতিটি সুখ দুঃখের কথা আমরা শেয়ার করতাম। ফান লাভিং ছিল, খুব মজা করতো, মজার মানুষ ছিল, প্রাণ খোলা, দিল খোলা মানুষ। এরকম দিল খোলা, প্রাণ খোলা শিল্পী খুবই রেয়ার। দুর্ভাগ্য হচ্ছে যে আপনারা সবাই জানবেন কিনা জানি না, সুমন গতকালকে আমি যে স্ট্যাটাস দিয়েছি এই ব্যাপারে, সুমন কিন্তু আমার স্কুল জীবনের বন্ধু। মানে এটির একটি ঐতিহাসিক কারণ আছে, সেটি হচ্ছে ও রাজশাহী স্কুলের একটা জায়গা থেকে জাতীয় যে শিশু প্রতিযোগিতা হতো, তখন শিশু একাডেমি আয়োজন করতো। ওই জাতীয় শিশু প্রতিযোগিতায় ও রাজশাহী বিভাগ থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়ে ঢাকায়। আমি কুষ্টিয়া থেকে
খুলনা বিভাগে একক অভিনয়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসে। আমাদের দুইজনের দেখা হয় ঢাকায় শিশু একাডেমি, এবং ঐতিহাসিকভাবে সেই শিশু একাডেমিতে আমরা দুজন আবিষ্কার করি আমরা পরস্পরের প্রতি দুর্বল হই। ওই আবৃত্তি এবং অভিনয়ের প্রতি ওই দুজনের যে আকর্ষণ আমাদেরকে একদিকে করে আমরা বন্ধু হই, এবং পরবর্তীতে আমরা এই বন্ধুত্বটা অক্ষুণ্ণ রাখি বা অব্যাহত রাখি। এই বন্ধুত্বর কারণে সুমনকে চিঠি লিখতাম ডাক বিভাগে, সুমন আমাদের সেই চিঠি লিখতাম। আমরা ডাক বিভাগে প্রচুর চিঠি দেনা পাওনা করেছি। এর মধ্যে সুমন ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাকে একটা চিঠি লেখে। চিঠিতে সে লেখে যে সে সেনাবাহিনীতে যোগদান করবে। আমি তাকে নিরুৎসাহিত করি। আমি বলি, একজন শিল্পী কেন বন্ধু হবে? শিল্পী তো গান লিখবে, কবিতা পাঠ করবে এবং সৃজনশীল কাজে যুক্ত থাকবে। এবং সুমন আমার কথা রক্ষা করে। সে শিল্পী হিসাবে এই পেশাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, এবং জানেন আপনারা সবাই শিল্পীর জীবন কত কঠিন।